ইরফান ইনায়ের হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। মায়েরা হতভম্ব হয়ে পেছন পেছন যেতে যেতে বলে, আরে আপুকে ছাড়ুন, আমাদের ফুচকা খাওয়া হয়নি তো। ইরফান ইনায়ার দিকে তাকিয়ে বলে। গাড়িতে ওঠ। ইনায়া ভাইয়ের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, ভাইয়া সরি, মায়েরাকে কিছু বলো না। ইরফান ধমকে বলে। গাড়িতে উঠতে বলেছি। ইনায়া একবার তাকায় মাইরার দিকে। ইরফান আবারও থমকে বলে। থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি গাড়িতে ওঠ। পাশ থেকে শুদ্ধ বলে, ইরফান বাদ দে, দুটোই বাচ্চা, বকিস না। মাইরা শুদ্ধর দিকে তাকিয়ে বলল, আপনার মতো এত ভালো মানুষের কপালে এমন অসভ্য বন্ধু জুটলো কিভাবে ভাইয়া? সামান্য ফুচকাই তো খেতে এসেছি, দেখছেন কেমন করছে। মাইরার কথায় শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বিড়বিড় করে যা হয়ে গেল। ইঞ্জিন গরম হওয়ার তেল দেওয়া শেষ। ইরফান দাঁতে দাঁত চেপে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের দৃষ্টিতে ভয় পায়। ঢোক গিরে আমতা আমতা করে বলল, দেখুন আমি আপনাকে ভয় পাই না, এভাবে তাকাবেন না। বিড়বিড় করে ইস, ভয় পাচ্ছি কেন? কথাটা পাশ থেকে শুদ্ধ শুনে ফেলেছে। মুখ লুকিয়ে একটু হাসতো। এই মেয়েকে তো রেস্টুরেন্টে দেখে আসতো খানিক আগে। কারেন্টের মতো দৌড়ের। ইরফান এগিয়ে এসে মায়রার হাত শক্ত করে চেপে ধরে। মায়রা হাতে ব্যথা পায়। ইরফানের হাত অপর হাতে ধরে বলে, ইস, আমার হাত খুলে গেল, হাত ছাড়ুন আমার। ইরফান টেনে মায়রাকে ফুচকার দোকানের সামনে গিয়ে গিয়ে দাঁড়ায়। হাত ছাড়ে না। মায়রা অপর হাতে এত চেষ্টা করলেও হাত ছাড়ানোর ব্যর্থ। এদিকে ইনায়া গাড়ির ভেতর থেকে বেরোতে নিলে শুদ্ধ থমকে পড়ে। রাতে বাইরে বেরিয়েছিস কেন? ইনায়া ফুফাতো ভাইয়ের ধমকে মিন মিন করে বলে। ফুচকা খেতে। শুদ্ধ রেগে পড়ে। তুই কি পাগল? রাতের বেলা একা একা দুটো মেয়ে বেরিয়েছিস? এই মেয়ে তো বাচ্চা, তোর মাথায় কি গোবর ছাড়া কিছুই নেই? ইনায়া রেগে তাকালে শুদ্ধর দিকে। শুদ্ধ পাল্টা চোখ গরম করে তাকিয়ে বলে, আমাকে চোখ রাঙাচ্ছিস? তোর ভাই যে থাপ্পড় তার বোনকে দিতে পারেনি, সেটা আমি পূর্ণ করবো এবার। বেয়াদব, সেন্স নেই। যদি কিছু হতো? ইনায়া চুপসে গেল। মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, হলে হতো, ঢং করতে আসে, অসহ্য একটা। মনে হয় ফিটার খাই আমরা। শুদ্ধ কথাটা শুনতে পেয়ে খানিকটা ঝুঁকে গাড়ির জানালায় ডান হাত ঠেকিয়ে গম্ভীর গলায় বলে, বেশি মিস করলে ফিডার কিনে দিই চল। ইনায়া কটমট চোখে তাকালেও শুদ্ধর দিকে। শুধু গম্ভীর চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ইনায়ার কপালে একটা টোকা দিয়ে বলল, দেখ মামা, আর একবার এভাবে তাকালে ডিরেক্ট গালে থাপ্পড় পড়বে। ইনায়া মুখ ফুলিয়ে চোখ নামিয়ে নিয়ে চুপ করে রইল। শুধু দীর্ঘশ্বাস ফেলেই উল্টো ঘুরে বেড়ায়। ইরফানদের দিকে এগিয়ে যায়। ইরফান মায়রার হাত শক্ত করে চেপে দোকানদারের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, যতগুলো ফুচকা আছে সবগুলো পরপর প্লেটে সাজিয়ে দিন। মায়রা চোখ বড় বড় করে তাকায়। দোকানদার নিজেও হাঁ করে চেয়ে আছে ইরফানের দিকে। মায়রা আবারও তার হাত ছাড়াতে চায়। মোস্টামুষ্টি করতে করতে বলে, এতগুলো ফুচকা কি করবেন? উফ, আমার হাত ছাড়ুন। ইরফান হাতের বাঁধন আরও খানিকটা শক্ত করে বলে, সব ফুচকা না খেয়ে এক পাও নড়বি না স্টুপিড। ফুচকা খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এতগুলো ফুচকা কি করে খাবে? আসলেই পাগল এই লোক। পাগল বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল। এটা বলবে না থাক, এমনিতেই গালের ব্যথা এখনো ঠিক হয়নি। অতপর বলে, দেখুন, আপনি আমায় গরু ভাবতেই পারেন, হয়তো আপনার চোখের প্রবলেম, তাই আমার পরামর্শ হচ্ছে আপনি একটা ডক্টর দেখিয়ে চশমা কিনে নিন। এরপর বুঝবেন আমি একটা কিউট বাচ্চা, একদম গরু নয় যে এতগুলো ফুচকা একেবারে খাবো। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। পেছন থেকে শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মায়রা ঘাড় বাঁকিয়ে নিজেও হাসত। এই লোকটার গায়ে আগুন লাগাতে ভালোই লাগে, শুধু না মানলেই হয়। ইরফান দোকানওয়ালার দিকে তাকিয়ে বলল, প্লেট সাজানো স্টার্ট করুন। শুদ্ধ এগিয়ে এসে বলে, আরে তুই কি বাচ্চা নাকি? বাদ দে মামা, 2 প্লেট ফুচকা দিন আপনি। মায়রা বলে ওঠে। আমি তো 4 প্লেট দিতে বলেছি। শুদ্ধ হেসে বলল, ওকে তাহলে 4টে দিন। ফুচকা লাভার মেয়ে বলে কথা। মায়রা খুশি হলো ভালোভাবে ফুচকা খেতে পারবে এই ভেবে। তার স্বামী নামক অস্বামীর বন্ধুটা কত ভালো, আর এই লোকটা একটা চাঁদরেল। বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। সে কি এমন করেছে তার ডান হাতটা এত শক্ত করে ধরে রেখেছে?
হয়তো রক্ত সঞ্চালন হচ্ছে না ঠিকঠাক। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, হাতটা ছাড়ুন প্লিজ, ছিঁড়ে গেল হাতটা আমার, উফ। শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে। ইরফান ছাড়, মেয়েটা ব্যথা পাচ্ছে। ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ মেকি হেসে বলল, মানে তোর বউ আমার ভাবি ব্যথা পাচ্ছে। ইরফান মায়রার হাত ঝাটকা মেরে ছেড়ে শুদ্ধর কলার ধরে বলে। ওকে বউ মানি না, আন্ডারস্ট্যান্ড? মায়রা ছাড়া পেয়ে তার হাত ডলতে ডলতে বলে, আপনাকেও আমি স্বামী মানি না, অসভ্য লোক। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার দিকে তাকায়। শুদ্ধ মায়রার দিকে তাকায়। এই মেয়ে কি ইরফানকে রাগিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে নাকি? ফুচকাওয়ালা ডাকলে শুদ্ধ এগিয়ে গিয়ে দুটো প্লেট নিয়ে মায়রাকে দিল। মায়রা দু হাতে দুটো প্লেট নিয়ে একটা চেয়ারে গিয়ে বসল। এক প্লেট কোলের উপর রেখে আরেকটা প্লেট বাম হাতে তালুতে নিয়ে খাওয়ায় মন দিল। শুদ্ধ নাকি দুটো প্লেট নিয়ে রাস্তার ওপারে ইরফানের গাড়ি থেকে কাছে গিয়ে জানালা দিয়ে ফুচকার প্লেট ইনায়ের সামনে ধরে। ফুচকার প্লেট দেখে ইনায়ার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ শুদ্ধ ভাই। শুদ্ধ ভ্রু কুচকে বলে। দ্রুত ফিনিশ কর। ইনায়া শুদ্ধর হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। তার ভাইয়ের থেকে শুদ্ধ ভাইটা ভালোই আছে। একটা ফুচকা মুখে পুড়ে পড়ে। তুমি খাবে? শুদ্ধ ভ্রু কুচকে ফটাফট 3টে ফুচকা মুখে পুড়ে নিল। ইনায়া হাঁ করে চেয়ে আছে। সে জিজ্ঞেস করলো, আর এই লোক তার 3টে ফুচকা খেয়ে নিল? ইনায়া প্লেট সরিয়ে বলল, তোমাকে আমি দিয়েছি, জিজ্ঞেস করলাম অমনি খেয়ে নিলে? খেলে তো খেলে, কতগুলো খেলে? শুদ্ধ ঝাল খেতে পারে না, মারাত্মক ঝাল এই ফুচকায়। মুখের ফুচকা খেতে তো পারলই না, পাশে গিয়ে মুখ থেকে সব ফেলে দ্রুত ইনায়ার পাশে এসে বলে, পানি দে পানি। ওরে আল্লাহ, মেয়েরা এসব কি খায়? ইনায়া শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধর চোখ দুটো লাল হয়ে গিয়েছে। মনে মনে ভেংসি কেটে বিড়বিড় করে। ঠিক হয়েছে। শুদ্ধ ইনায়াকে ধমকে বলে। এই বেয়াদব, পানি দে। ইনায়া সিটের পকেট থেকে পানির বোতল বের করে দিলে শুদ্ধ গল গল করে প্রায় অর্ধেক বোতল পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিক ওদিক মাথা নাড়ায়। ইনায়া আড়ালে হেসে নিজে খাওয়ায় মন দেয়। মায়েরা খুব মনোযোগ দিয়ে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রাস্তার হলদে আলোর কিছুটা মায়েরার মুখে এসে পড়ছে। মেয়েটা কি দারুণ খুশির আমেজে ফুচকা মুখে পড়ছে, যেন অমৃত খাচ্ছে। মুখের এক্সপ্রেশনে এমনই মনে হচ্ছে। ইরফান গম্ভীর মুখাবয়বে মায়রার দিকে চেয়ে আছে। সে বুঝলো না এই রাস্তার ফুচকা পেয়ে কেউ কি করে এত খুশি হতে পারে। স্ট্রেঞ্জ। মায়রার ডান গালে চোখ পড়ে দেখলো পুরো গাল অনেক ফুলে আছে। বেশ লাল হয়ে আছে গালের চারপাশটা জুড়ে। সে আর তার মা দুজনেই মেরেছে মনে পড়লো। ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুঝলো। শুদ্ধ মায়রার সামনে দাঁড়িয়ে বলল, তোমার নাম কি? মায়রা খেতে খেতে মৃদু হেসে বলল, জি, মাইরে ইসলাম। শুদ্ধ নজর মায়রার ডান গালে পড়লে অবাক হয়। হঠাৎই প্রশ্ন করে, তোমার গালে কি হয়েছে? মায়রার এক প্লেট ফুচকা খাওয়া শেষ। অপর প্লেটের লাস্ট ফুচকা মুখে পুড়ে চিবিয়ে চিবিয়ে পুরোটা শেষ করলো। ঝালে চোখে পানি জমেছে। ঝাল পাত্তা না দিয়ে গলা নামিয়ে বলল, আপনার বন্ধু আমায় সাদাসিধে পেয়ে মেরেছে, বুঝলেন? ইরফান ভ্রু কুচকে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের দিকে তাকিয়ে বলল, আর কখনো যদি মেরেছেন না, আপনার নামে মামলা দিব, বুঝলেন? বউ পেটানো ভালো কাজ নয়, জানেন না? ইরফান রেগে এগিয়ে আসতে নিলে মায়রা প্লেট দুটো রেখে রাস্তার ওপারে থেকে ওপারে চলে যাওয়ার জন্য দৌড় দেয়। আরেকবার যদি থাপ্পড় দেয়, নয়তো হাত টেনে ধরে, সব পচে যাবে সেই ভয়ে দৌড় দিচ্ছে। রাস্তার ওপারে গাড়িতে গিয়ে ইনায়ার পাশে বসবে। রাস্তা দিয়ে মাঝে মাঝে বড় বড় গাড়ি চলাচল করছে। মেয়েটা না দেখে এভাবে দৌড় দিয়েছে। একটা বড় ট্রাক মায়রার দিকে ধেয়ে আসছে। শুধু চোখ বড় বড় করে তাকায়। ইরফান ও শিট বলে একটা দৌড় দেয়। ট্রাকটা মায়রার সাথে লাগবে লাগবে ভাব, মায়রা নিজেও চোখ বড় বড় করে তাকায়। তার আগে ইরফান মায়রার হাত ধরে জোরে এক টান দেয়। মেয়েটা তার সামলাতে না পেরে ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকটি একদম তাদের পাশ ঘেঁষে চলে যায়। মায়রা ভয়ে কাঁপছে। একটুর জন্য সে বেঁচে গিয়েছে। জীবনে কখনো এত ভয়াবহ অভিজ্ঞতা হয়নি। ইরফান মায়রাকে ঝটকা মেরে সরিয়ে সেখানেই কষিয়ে ডান গালে একটা থাপ্পড় মেরে দেয়। মায়রা কয়েকবার পিছিয়ে যায়। কাটা গায়ে নুনের ছিটে দিলেই যেমন হয়, তেমনি মায়রার গালে অসহ্য যন্ত্রণা হলো। একটু আগের ঘটনার ভয় এমনিতেই মেয়েটা কাঁপছে, সাথে গালের অসহনীয় ব্যথায়
চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ল। ইনায়া মায়রার দিকে ট্রাক আসতে দেখে গাড়ি থেকে নেমেছিল। মায়রাকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে তার ভাইয়ের থাপ্পড় মারা দেখে সে নিজে কথা বলার ভাষা হারায়। দ্রুত পায়ে এসে দাঁড়ায় মায়রার পাশে। শুদ্ধ ইরফানের পাশে এসে দাঁড়ায়, কি বলবে বুঝতে পারছে না। ইরফান এখনো জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে। মায়রা ভেজা চোখে মাথা তুলে তাকায়, কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, এই আপনার হাত ব্যথা করে না? আমার গালটা সরকারি পেয়েছেন, শুধু মারছে তো মারছেই। অমন লোহার হাত দিয়ে এই নরম গালে মারতে একটুও মায়া করে না পাষাণ লোক। ইরফান আবারও তেড়ে যেতে নিলে মায়রা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে ইনায়ার দিকে তাকিয়ে বলে। গাড়িতে গিয়ে বসো। ইনায়া মায়রাকে নিয়ে ওপারে গিয়ে গাড়িতে উঠে বসে। মায়রা গাড়িতে বসে চোখ জল নিয়ে মৃদু হেসে বলে, আপু তুমি ফুচকা খেয়েছো? ইনায়া শান্ত চোখে মায়রার দিকে তাকায়। মেয়েটার গাল থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। ইনায়ের খুব খারাপ লাগলো। তার ভাই মেয়েটাকে বারবার এভাবে মারছে কেন? বোন হিসেবে তার নিজেরই গিল্টি ফিল হচ্ছে। মায়রা চোখ মুছে বলল, আপু মন খারাপ করছে আমি তোমার সাথে বসে খাইনি বলে। তোমার জাদ্রের ভাই বুঝলে, তাই কথা না বাড়িয়ে ওখানে বসে খেয়েছি। আরেকদিন আমি তুমি একসাথে খাবো, আচ্ছা? ইনায়া কিছুই বলল না। এই মেয়েকে তার রোবট লাগছে। মায়রা অনেকবার ডাকলো। ইনায়ার কোনো উত্তর না পেয়ে মুচকি মুখটা মলিন হয়ে গেল। ঘাড় বাঁকিয়ে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো। সব অন্ধকার। ঠোঁট বাঁকিয়ে মলিন হাসছো, বিড়বিড় করলো, মিস ইউ বাবা মা। ইরফান শান্ত চোখে তার গাড়ির পানে চেয়ে আছে। শুদ্ধ রেগে বলল, তুই মেয়েটাকে এভাবে মারছিস কেন বলবি? ও তোর হাফ বয়সী একটা মেয়ে, একটু দয়াময় বলে কিছুই নেই নাকি তোর? ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধর দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল। ও শিট, মারলাম কখন? শুদ্ধ অবাক হয়ে বলল, মেয়েটার গাল কেটে গিয়েছে, তুই বলছিস মারলি কখন? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলে, বাঁচিয়ে শাস্তি দিয়েছি। স্টুপিডদের এভাবেই সাহেস্তা করতে হয়। আরেকটা গাল অক্ষত আছে, এর জন্য শুক্রিয়া কর। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান তো এমন নয়। শুধুমাত্র রেগে কখনোই এভাবে মারার মানুষ ইরফান নয়। রাগ বেশি ঠিক আছে, কিন্তু এভাবে থুপথাপ মারার স্বভাব তো ইরফানের নেই। তার কলার ধরা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। সেখানে ওই বাচ্চা মেয়েটাকে ধূপধাপ মেরে দিচ্ছে। শুদ্ধ ভ্রু কুচকে জিজ্ঞেস করে, দেখ, যদি একেবারে মেয়েটাকে মানতে না পারিস তবে ডিভোর্স দিয়ে দে। এভাবে ধূপধাপ মারিস না। শুনেছি মেয়েটার বাবা নেই, এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই এরকম বিহেভ করছিস। মামা, কাজটা একদমই ঠিক করেনি। তুই কেমন জানেই, এরপরও এভাবে বিয়ে দেওয়াটা সত্যিই খারাপ হয়েছে। যাকগে, আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করছি। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যাপারে নাক গলাতে বলেছি তোকে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। সে তো ভালোই কথাই বলেছে। এর আবার কি হলো? চোখ ছোট ছোট করে বলল, তোরই তো উপকার করতে চাইছি। ইরফান কিছুই বুঝল না। শুদ্ধর কলার ছেড়ে গটগট পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের পানে চেয়ে গাল চুলকালো। এই ইরফানের হাব ভাবটা কি? এই বলছে বউ মানে না, আবার ধূপধাপ মেরে দিচ্ছে। ডিভোর্স করাতে চাইলে নাক গলাতে নিষেধ করছে। কি আজব পাপড়ি এক মানুষ, অথচ ক্যারেক্টার কতগুলো। ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে। সিটে মাথা এলিয়ে ডান হাতের কনুই জানালার উপর রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুঝে রাখে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে আয়নায় চোখ পড়ে মায়রার লালিত ডান গাল ভেসে ওঠে দর্পণে। ইরফান ভ্রু কুচকে তাকায়। মায়রা ইনায়ার কাঁধের উপর মাথা ঠেকিয়ে চোখ বুঝে আছে। ইনায়া বাম পাশে বসায় মায়রা তার মাথায় বাম পাশ ইনায়ার ডান কাঁধে ঠেকিয়ে রেখেছে, যার ফলে গাড়ির হলদেটে আলোয় মায়রার লালিত ফোলা ডান গাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। কিছুটা রক্তের ছিটে ফোটা ফোলা গাল জুড়ে। ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মনির মুখের মায়রার পানে চেয়ে রইল। তারপর চোখ সরিয়ে নেয়, ডান হাতে গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। মায়রা ঘুমের মাঝে কেঁপে ওঠে, তবে চোখ মেলে তাকায় না, ঘুমিয়েছে বোধহয়। সে সময় শুদ্ধ গাড়িতে ইরফানের পাশে উঠে বসে। ভ্রু কুচকে বলে, আবার কি হলো তোর? ইনায় আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। পেছন দিকে নিয়ে হঠাৎ করে স্পিড বাড়ালে মায়রা ঝাঁকি দিয়ে ওঠে।
একটু চোখ লেগেছিল, এত জোরে ধাক্কা পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গাড়ির স্পিড বাড়ায়। মায়েরা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এত জোরে চলছে কেন গাড়ি? আপনি আমায় মারার জন্য এমন করছেন, খারাপ লোক। শুদ্ধ পিছন ফিরে ইশারায় বলে। মেয়েরি মা, চুপ চুপ। মায়েরা তো শুদ্ধর দিকে তাকালোই না, রেগে মেগে বলে। আস্তে চালান বলছি, একটু ঘুমিয়েও শান্তি দেয় না। ইনায়ার দিকে তাকিয়ে বলে। আসলেই ভালোর ছিটে ফোটা নেই তোমার ভাইটার মাঝে। ইরফান রেগে গাড়ির স্পিড আরও বাড়ায়। মায়েরা কটমট দৃষ্টিতে ইরফানের মাথার পেছনে তাকিয়ে থাকে, দুহাত আড়াআড়ি ভাবে গুজে বিড়বিড় করে। অসভ্য লোক একটা। ইনায়া শুদ্ধ অসহায় চোখে একবার মায়েরার দিকে তাকায়, একবার ইরফানের দিকে। তাদের মন বলছে এরা এমন কেন। মায়েরার মাথায় কিছু একটা আসে, ইনায়ার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে। আচ্ছা আপু, বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে? ইনায়া মায়েরার দিকে তাকিয়ে বলে। অনেক বকবে। মায়েরা ভীত কণ্ঠে বলে। বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল, এখন একটা ভুল করে ফেলেছি, তাহলে যদি বাবা আমায় এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে? কতগুলো বলেই মন মরা হয়ে যায়। কিছুক্ষণের মাঝে ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পেছনে দাঁড়িয়ে বলে। বাবাকে একদম বলবেন না আমি আর আপু বাইরে গিয়েছিলাম। ইরফান ভ্রু কুচকে পিছনে ফিরে তাকায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে। কথা বলছেন না কেন? একদম বলবেন না বাবাকে। ইরফান নীরব চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা বিরক্ত হয়ে দুপা এগিয়ে এসে বলে। আবার মারার প্ল্যান করছেন? আমি একদম মার খেতে ভয় পাই না। আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছি। আমি না বলে গিয়ে অপরাধ করেছি, আপনি গাল ফাটিয়ে দিয়েছেন, সুদবোধ। ইরফান চোখ বুঝেই দীর্ঘশ্বাস ফেলল। এই গর্ধব জানে না সে কেন মার খেয়েছে। মায়েরা কোমরে হাত দিয়ে বলে। বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না? আপনি আসলেই একটা। বলার আগে ইরফান শক্ত হাতে মায়েরার গাল চেপে ধরে। মায়েরা ব্যথা পায়। ইরফান সেকেন্ড কয়েক এর মাঝে মায়েরার গাল ছেড়ে বারবার শ্বাস নেয়। এর সাথে থাকলে এর গায়ে মারের দাগ ছাড়া কিছুই পাওয়া যাবে না। পেছন থেকে তারেক নেওয়াজ বলে ওঠে। কি হয়েছে? কে কথা বলে ইরফান? শ্বশুরের গলা পেয়ে মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ইরফানের গা ঘেঁষে ইরফানের পিছে গিয়ে ইরফানের পিঠের দিকের শার্ট দুহাতে খামচে ধরে পিছনে মুখ ঢুকায়। তার মনে ভয়। তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল, সে তো ওই ভুল করেছে, তাও আবার ইনায়াকে নিয়ে। এখন তার এই বাবাটাও যদি তাকে আর মেয়ে না মানে। ইরফান ফুস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালে মায়েরা ইরফানের শার্ট টেনে ধরে। ইরফানের পা থেমে যায়, ছেলেটা বিরক্তির নিঃশ্বাস ফেলে। ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ ইরফানের পেছনে মায়েরাকে এইভাবে দেখে অবাক হয়। ইরফান পেছনে হাত দিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মায়েরার হাত ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে। এরপর উল্টো ঘুরে মায়েরার দিকে তাকায় গম্ভীর মুখাবয়বে। মায়েরা দুপা পিছিয়ে যায়। বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে। কত বড় ভুল করেছে বুঝতেই দ্রুত মায়েরা তার দুহাত তুলে দুগালে রাখে। কাঁদো কাঁদো মুখ করে বলে। একদম মারবেন না বলে দিচ্ছি, আমি ব্যথা পাই, গালটা এখনো জ্বলছে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে রইল, কিছুই বলল না। এরপর মায়েরার পাশ কাটিয়ে চলে যায়। মায়েরা বোকা চোখে সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়েরাকে দেখে বলে। আম্মু, তুমি এখানে কোথায় গিয়েছিলে? মায়েরা আমতা আমতা করে বলে। ওই গিয়েছিলাম। এর মাঝে তারেক নেওয়াজের চোখ যায় মায়েরার গালের দিকে। সন্ধ্যার পর সে মায়েরাকে দেখেছিল। মেয়েটার গাল এমন ছিল না। এটুকু সময়ের মাঝে গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে কিভাবে ভেবে পায় না, তাই প্রশ্ন করে। তোমার গালের এই অবস্থা হলো কি করে আম্মু? তারেক নেওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায়। মায়েরা বলতে চায় আপনার ছেলের লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত করেছে, কিন্তু মনের কথা মনেই রাখলো। এমনিতেই তাকে নিয়ে কত অশান্তি হয়েছে, এটা বললে নিশ্চয়ই আরও অশান্তি হবে, বাবা ছেলের মাঝে আরও রাগারাগি হবে, এইসব ভেবে আর বলল না। কিন্তু কি বলবে ভেবে হঠাৎই মাথায় বুদ্ধি আসে। অতঃপর মৃদু হেসে বলে। আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা, তাই আর কি, ঠিক হয়ে যাবে, কিছু হয়নি। তারেক নেওয়াজ ভ্রু কুচকালো। তাকে এ নিয়ে আর ভাবতে হয় না। ইরফান এগিয়ে সেই গম্ভীর গলায় বলে। আমি মেরেছি।
পেছন থেকে ইরফানের কথা শুনে মায়েরা পেছন ফিরে চোখ বড় বড় করে তাকায়। ইরফান রাগান্বিত চোখে মায়েরার দিকে চেয়ে বলে, ইডিয়েট, লয়ার হতে শিখেছে বাচ্চাকালে। তারেক নেওয়াজ রেগে বলে। তুমি আবার ওকে মেরেছো? ইরফান যেতে যেতে শক্ত কণ্ঠে বলে। বাদরামি করেছে, শাস্তি পেয়েছে, দ্যাটস ইট। তারেক নেওয়াজ রেগে বলে। তুমি সত্যি একটা অমানুষ হয়েছো। এই মেয়েটাকে মারতে তোমার একটু মায়া হয় না? ইরফান রাগে তাদের মেইন গেটে একটা লাথি মেরে বাড়ির ভেতরে চলে যায়। তারেক নেওয়াজ অবাক হয়ে দেখলেন ইরফানকে। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এসব আর নতুন কি? তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যিই খুব বড় ভুল করেছেন। মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা তার দিকেই তাকিয়ে আছে অসহায় চোখে। মায়েরা হঠাৎই হেসে বলে, বাবা আপনি রাগ করবেন না, আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে, কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে। তারেক নেওয়াজকে চুপ থাকতে দেখে মায়েরা আবারও বলে, বাবা আমি একটা কথা বলতে চাই। তারেক নেওয়াজ মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে। হ্যাঁ আম্মু বলো। কথাটা বলে পাশ ফিরে ইনায়া আর শুদ্ধকে দেখে ভ্রু কুঁচকালো। মায়েরা আবার মায়েরার দিকে তাকালো। এরা সবাই গিয়েছিল কোথায়? ইনায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? মায়েরা ভাবে এক্ষুনি ইনায়া আপুকে বকলো বলে দ্রুত বলে ওঠে, আমি নিয়ে গিয়েছিলাম বাবা। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলেন। কোথায়? মায়েরা হেসে বলল, আচ্ছা আগে আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিন। ধরুন আপনার এক মেয়ে প্রথমবার বড় একটা ভুল করেছে, এরপর আপনার কাছে ক্ষমা চাইছে, আর সে ভুল দ্বিতীয়বার করবে না, আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন? তারেক নেওয়াজ কোচকানো ভ্রু শিথিল করে বলে। তা কি ভুল করেছো আম্মু? মায়েরা হিহি করে হেসে বলে, বাবা আমার ফুচকা অনেক পছন্দের, তাই এক্সাইটমেন্টে একা একাই চলে গিয়েছিলাম। মাথা নিচু করে অনুতাপের স্বরে বলে, সরি। তারেক নেওয়াজ মায়েরার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলে, ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম, সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট দিব কিন্তু। মায়েরা মন খারাপ করে বলল। আপনার মেয়ে হওয়া থেকে কাটাকুটি হব না তো? তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকালো মায়েরার দিকে। মেয়েটার মুখে কত মায়া। বাবা মারা গিয়েছে, সে হিসেবে মেয়েটা এতিম। বাবার আদর পায় না, মায়ের আদরও সেভাবে পায় না। এই জন্যই তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসতো। কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে অমানবিক আচরণ করছে, এতে তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন। তার বন্ধুকে দেয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না, ভালো রাখতে পারছেন না মেয়েটাকে। মায়েরা হেসে বলল, আপনি খুবই ভালো বাবা, আপনি আমায় আপনার মেয়ে থেকে কাটবেন না জানি। আমি মানুষ চিনতে একদম ভুল করি না, ঠিক বললাম তো? তারেক নেওয়াজ মায়েরার কথায় হেসে ফেলল। ইনায়া এগিয়ে আসতো। তারেক নেওয়াজ তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভেতরে যান। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভেতরে যায়। মায়েরা সকাল সকাল উঠে ফজর নামাজ পড়ে নেয়। আজ ইনায়া তার সাথে আছে। নামাজ শেষে জানালার দিকে নজর দিলে দেখলো ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়েরা ইনায়াকে ডাকতে লাগলো। নামাজের আগে অনেকবার ডেকেছে, ওঠাতেই পারেনি। এখনও ডাকছে, মেয়েটা উল্টাপাল্টা শুধু ঘুমিয়েই যাচ্ছে। মায়েরা মিটিমিটি হেসে দুষ্টু বুদ্ধি আঁটলো। তার ব্যাগে একটা রাবারের সাপ আছে, এটা দিয়ে তার ছোট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে। এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে, এরপর ইনায়ার গালের সাথে সাপটা রেখে দেয়। মুখ চেপে ফিসফিস করে একটু হেসে নেয়। এরপর ইনায়ার দিকে ঝুঁকে বলে, আপু আপু ওঠো, সাপ, তোমার গায়ে সাপ। ইনায়া আবারও এপাশ ফিরে ওপাশ হয়। ঘুম হালকা হওয়ার মায়েরার সাপ সাপ কথাটা কানে পৌঁছায়। পিটপিট করে চোখ খুলে সামনে তাকায়। ঝাপসা দেখে আবারও চোখ বুঝতে চোখ নামালে তার হাতের ওপর সাপের মতো কিছু একটা দেখে লাফ দিয়ে উঠে সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়, সাপ বলে। মায়েরা নিজেও ভয় পেয়ে ইনায়ার সাথে চিৎকার দেয়। মূলত ইনায়ার এক্সপ্রেশন দেখে মায়েরার মনে হয়েছে সত্যি সত্যি সাপ বেরিয়েছে। মায়েরা দৌড়ে গিয়ে রাবারের সাপ কুড়িয়ে ইনায়ার সামনে ধরে বলতে চায় এটা রাবারের। ইনায়া তার সামনে আবারও সাপ দেখে প্রায় কেঁদে দিয়ে আম্মু বলে ডেকে ওঠে। ওদিকে তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে। মায়েরা ঢোক গিরে নেয়, এখন কি হবে? তীব্র থাকরানোর আওয়াজে মায়েরা গিয়ে দরজা খুলে দেয়। তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ভেতরে গিয়ে ইনায়াকে ভীত হয়ে চোখে পানি দেখে বাবা মা দুজনেই চিন্তিত হয়ে যান। রুমা নেওয়াজ ইনায়ার পাশে বসে এই মেয়েকে আগলে নিয়ে মায়েরার দিকে চেয়ে বলে, এই মেয়ে কি করছো?
আমার মেয়ের সাথে? মায়েরা আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলে, আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম, এটা দেখে আপু ভয় পেয়েছে। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরে রেগে বলল, কালকে মার খেয়েও হয়নি তাই না? বিয়াদব মেয়ে, ঘুমের ঘোরে এভাবে দেখে কত মানুষের হার্ট অ্যাটাক হয় জানো? মায়েরা মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল। সরি, আমি বুঝতে পারিনি। ইনায়া তার মাকে জড়িয়ে ধরেছে, হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এখনো শরীর মৃদু কাঁপছে। রুমা নেওয়াজ নামাজ পড়ে দোয়া পড়ছিলেন, তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছে। এদিকে তারেক নেওয়াজ মসজিদ থেকে ফিরছিলেন নামাজ শেষে, তখন মেয়ের এমন চিৎকার শুনতে পায়। ইনায়ার মা ইনায়ার গায়ে হাত বুলিয়ে আদুরে সুরে বলে, ভয় পেও না আম্মু, ওরা কিছু না, খেলনার জিনিস ওটা। ইনায়া কিছু বলল না, মাকে জড়িয়ে ধরে রাখলো। রুমা নেওয়াজ মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন। মায়েরা এগিয়ে এসে হাতের সাপ এগিয়ে দিয়ে বলে, আপু দেখো, এটা খেলনা, ভয় পেও না। ইনায়া আবারও হঠাৎ থেকে ঝাঁকি দিয়ে ওঠে। রুমা নেওয়াজ ধমকে ওঠে মায়েরাকে। মায়েরা মলিন মুখে একবার রুমা নেওয়াজের দিকে তাকায়, এরপর আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু আমি সরি, আসলে নামাজের সময় চলে যাচ্ছিল, তাই তোমাকে উঠাতে চাইছিলাম, তাই এভাবে ডেকেছি। সরি আপু, আর কখনো এমন করব না। ইনায়া হ্যাঁ না কিছুই বলল না। রুমা নেওয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায়। মায়েরার চোখে জল টলমল করে ওঠে। তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়েরার মাথায় হাত দিয়ে বলে, আর কখনো এমন করো না, এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে, বুঝেছো? মায়েরা নিজেকে সামনে ফট করে মাথা তুলে হেসে বলে, জি বাবা। হাতের রাবারের সাপ দেখিয়ে বলে, এটা আজকেই ফেলে দিব, হবে না? তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আচ্ছা। এই বলেই ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরার ভীষণ খারাপ লাগলো, সবাই কি তার উপর অনেক রেগে গিয়েছে। ইনায়া আপুও কথা বলল না, বাবাও হাসলো না, এগিয়ে গিয়ে ঘরের দরজা ভিড়িয়ে দিল। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরেছিল, সেই দৃশ্য চোখের সামনে ভাসত। এমন দৃশ্য তার মায়ের সাথে কত বছর আগে ফুটেছিল কে জানে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করে না। দ্রুত দু হাতে চোখের মুছে নিজে নিজেই হেসে ফেলে। রাবারের সাপ নিয়ে ব্যালকনিতে দৌড়ে যায়। ভোরের এই আবহাওয়া মায়েরার ভীষণ ভালো লাগে। ইনায়া স্বাভাবিক ঘরে নামাজ পড়ে মায়েরার ঘরে আসে। মায়েরা ব্যালকনিতে দাঁড়িয়েছিল, ইনায়া পেছন থেকে ভাও বলে ওঠে। মায়েরা লাফ দিয়ে ওঠে, বুকে থুতু দিয়ে পিছন ফিরে ইনায়াকে দেখে দ্রুত ইনায়াকে জড়িয়ে ধরে বলে, আপু আমি সরি, প্লিজ প্লিজ, আমি আর এমন করব না। ইনায়া হেসে মায়েরার পিছে হাত বুলিয়ে বলল। ভাঙলি মায়েরা। মায়েরা মুখ ফুলিয়ে বলে, আমি পাগল না, ফিসফিস করে বলে। তোমার ভাই পাগল। পেছন থেকে রুমা নেওয়াজ হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কে পাগল? মায়েরা রুমা নেওয়াজকে দেখে ভীত চোখে তাকায়। আমতা আমতা করে হে হে করে হেসে বলে, ওই আমি আমি ইনায়ের মা ইনায়ের হাতে চায়ের কাপ দিয়ে বলে, তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো, আর এসব বিয়াদবি ছাড়তে বলো। মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি বেয়াদবি করি না তো আন্টি, আমি খুব ভালো, আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন। রুমা নেওয়াজ ধমকে বলেন, একজন বাবা আর একজন আন্টি? মায়েরা অবাক হয়ে রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে। তাহলে আপনাকে কি বলবো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ইনায়ার দিকে তাকালে ইনায়া হেসে বলে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু। মায়েরা চোখ বড় বড় করে ইনায়ার হাত ধরে ঘুরতে নিলে ইনায়ার হাত থেকে গরম চায়ের কাপটা মায়েরার পায়ের উপরে এসে পড়ে। মায়েরা উ শব্দ করে ওঠে। ইনায়া দ্রুত চায়ের কাপ রেখে বলল, হাই হাই, কোথায় লাগলো? মায়েরা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের উপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলে, ওই একটু, কিছুই হয়নি, তুমি চা খাও। ইনায়া হেসে বলে, এই চা তো আম্মু তোমাকে দিয়ে গেল, আমি চা খাবো না, আমি এখন ঘুমোবো। তুমি যে সকালে ঘুমাও না, তাই আম্মু বাবার সাথে তোমার জন্য চা করেছে। মায়েরা অবাক হয়ে তাকালো ইনায়ার দিকে। মুখ ফসকে বলে ফেলে, তার মানে তোমার আম্মু, আই মিন আমার শাশুড়ি উপরে উপরে দজ্জাল শাশুড়ি, ভেতরে ভেতরে ভালো শাশুড়ি, তাই না? ইনায়া মায়ের কথায় হেসে ফেলল। বসা থেকে দাঁড়িয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে বলল,
আমি ঘুমাচ্ছি মায়েরা, আমার সকালে ওঠার অভ্যেস নেই। বাই। মায়েরা হেসে বলে। আচ্ছা আপু ঘুমাও, আর ডিস্টার্ব করবো না পাক্কা। এরপর চায়ের কাপ নিয়ে ফটাফট চা সাবার করো, বিড়বিড় করো। শাশুড়ি মায়ের মুখ থেকে নিম ঝরলেও হাত থেকে তো বহুত মধু ঝরে।